আগে এই মাদার চোতের কথা শুনেন। সরি, আজকে গালি দিতেই হবে আমারে। সাথে মাননীয় প্রধানমন্ত্রী, উনি বঙ্গবন্ধু কন্যা, উনাকে বললে উনি বুঝবেন না এমন কোনো জিনিস নাই। আমি কাছাকাছি বাংলাদেশের ভালো করতে চাইলে আপনি হয় মরবেন নাইলে বেজ্জত হবেন। আপনি কোনটা? আমার মনে হয় কোন একটা আমার হওয়ার সময় কাছাকাছি। আপনি বেজ্জত হতে চান নাকি মরতে চান ভালোর জন্য? এটা তো আমার নসিবে লেখা থাকে। আপনি চান কোনটা? আমি আসলে যে কোনো কিছুর জন্য রাজি, প্রস্তুত আছি। প্রচুর মরা লাশের গন্ধ বেরোচ্ছে এখান থেকে। এখানে 1000 উপরে মানুষের গণকবর দেওয়া হয়েছে ভাই, গণভবনে 1000-এর উপরে গণকবর দেওয়া হয়েছে। এই স্বৈরাচারী বের হয়ে আসতেছে নতুন নতুন তথ্য, চাঞ্চল্যকর তথ্য, এমন এমন কিছু ঘটনা পাওয়া যাচ্ছে আগে পরে আমরা কখনোই এই ধরনের ঘটনা শুনিনি, এ ধরনের খবর আমরা কখনোই শুনিনি। কি হতে চলেছে? গণভবনের ভিতরে হাজার হাজার কবর, গণকবর দেওয়া হয়েছে, গণগ্রেপ্তার। আসসালামু আলাইকুম দর্শক, দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপটা দেখার জন্য সংযুক্ত হয়েছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সাথে আছে ব্যারিস্টার সুমন ভাই। ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে আলোচনা করব এবং আপনারা যে ভিডিও ক্লিপ দেখেছেন, যে হাজার হাজার লাশ আছে এখানে গুম করা হয়েছে, আসলে এই কোন লাশ এবং কিসের লাশ? আমাদের দেশে কিছুদিন আগে যে ছাত্র আন্দোলন হলো, এই ছাত্র আন্দোলনের ভিতরে অনেক মানুষ মারা গেছে, তাদেরকে অনেকের কিন্তু বেবারিশ লাশ পাওয়া গেছে, আবার অনেকের লাশ পাওয়া যায় নাই। সেই সমস্ত লাশ কোথায় গেল? এখন যেমন গণনা শুরু হয়েছে, অমুকের ভাই নাই, অমুকের ভাইস্তে নাই, অমুকের ছেলে নাই, অনেকের মেয়ে নাই, এই ধরনের যখন গণনা শুরু হয়েছে তখনই কিন্তু লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ঠিক পাওয়া গেল গণভবনের মধ্যে কিছু গণকবর। দর্শক, চাঞ্চল্যকর এই তথ্য আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। কিসের থেকে আইলো এত কবর? কোথার থেকে আসলো? রাতের আধারে পাখির মতো গুলি করে হয়তো হত্যা করেছিল সেই ভারতীয় সেনা সদস্যরা। তারই এই চাঞ্চল্যকর তথ্য গোপন রাখার জন্য গণকবর দিয়েছে হয়তো গণভবনের মধ্যে। আর এই ঘটনাটি জানা গেছে যখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে চলে গেছে, যেদিন গণভবনের ভিতরে সারা দিন যখন সাধারণ পাবলিক লড়ে চড়ে বসেছিল, ঠিক ওই দিনই কিন্তু এই ঘটনাটি জানা গেছে। তারা দেখছে যে এখানে মাটি আছে, মাটি খোসা হয়েছে, সেই মাটি খোসা হয়েছে, মাটি পাও দিলে ডেবে যায় এবং কিছু কিছু জায়গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। ঠিক তারা ওখানে খুঁজে দেখে যে এই ধরনের ঘটনা এসেছে এবং অনেকগুলো লাশ পাওয়া গেছে। আসলে একটু ভাইবে দেখেন যে আমাদের দেশে সাধারণ জনগণের যদি নিরাপত্তা না হয়, আমি আবারও এই পুলিশ প্রশাসনকে নিয়ে বলতেছি, আমাদের বাংলাদেশের যে নাগরিকত্ব যে পুলিশ ভাইয়েরা, তারা কিন্তু এই ধরনের কর্মকাণ্ড কখনোই করতে পারে না এবং করে নাই। করেছে হয়তো যারা নকল ভুয়া পুলিশ, সেই নকল ভুয়া পুলিশকে নিয়ে কিন্তু আমি অনেকবার অনেক কথা বলেছি, আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এবং ভিডিও ক্লিপ সহ আপনাদেরকে দেখাইছি। তো দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলুন সেই ভিডিও ক্লিপটা দেখি, তারপরে গুরুত্বপূর্ণ আলোচনা আছে, অবশ্যই সাথে থাকবেন সেই আলোচনা শোনার জন্য। চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি। ভেতরে প্রচুর মরা লাশের গন্ধ বেরোচ্ছে এখান থেকে। এখানে 1000 উপরে মানুষের গণকবর দেওয়া হয়েছে ভাই, গণভবনে 1000-এর উপরে গণকবর দেওয়া হয়েছে। এই স্বৈরাচারী সরকার আমাদের ছাত্রদের গণকবর দিচ্ছে, সাধারণ মানুষের গণকবর দিচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, গণভবনের মধ্যে সেই গণকবর দেখার জন্য আপনারা হয়তো রেডি ছিলেন না এবং প্রস্তুতি ছিলেন না। আশা করি হয়তো আপনারা বুঝতে পেরেছেন কি হয়েছিল এবং এই দিন রাত্রে, সেই ভয়ানক রাতে কি ঘটনা ঘটেছিল আমাদের বাংলাদেশের এই সাধারণ জনগণের সাথে। প্রিয় দর্শক, এটা আপনার জানতে কোনো অবকাশ রাখে না, জানতে বুঝতে বাকি রাখে না কি হয়েছিল। দর্শক, আমাদের সেই সাবেক প্রধানমন্ত্রী কিন্তু পালিয়েছেন। কেন পালিয়েছেন? উনি জানতো যে আমি যদি বাংলাদেশে থাকি, এই সাধারণ জনগণ আমাকে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে। প্রিয় দর্শক, এই চাঞ্চল্যকর তথ্য একের পর এক বেরিয়ে আসতেছে।
আমাদের যেমনটি দেখতে পাচ্ছি আয়না ঘরের কথা, এই আয়না ঘরের কথা কিন্তু আগে পরে আমরা কখনোই জানতাম না। দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই ব্যারিস্টার ফাটাকৃষ্ট সুমন ভাইয়ের কাছে। সুমন ভাই কিন্তু বলেছিল যে দুনিয়ার সবাই চলে যেতে পারে, আমি এই বাংলা ছেড়ে যাব না, আমি আছি বাংলার ফাটাকৃষ্ট। সে কিন্তু মোটামুটি বাংলাদেশ জুড়ে ভালো একটি আলোড়ন সৃষ্টি করেছিল সাধারণ তরুণ সমাজের ভিতরে, যুবক ছেলেপেলেদের ভিতরে। এমন কিছু পপুলার হয়েছিল, এমন এমন কিছু কর্মকাণ্ড করেছিল, এমন কিছু কাজকাম করেছিল যা কর্ম সেই পপুলার হতে সে বাধ্য হয়েছিল। কিন্তু তার মধ্যে যে এতটা অনামানবিক, যে এতটাই পাষাণ, সে আমাদেরকে না বলে সে চলে গেছে, সাধারণ জনগণকে ছেড়ে চলে গেছে। সে ব্যারিস্টার সুমন ভাই, তার তো কোনো দোষ ছিল না, নিশ্চয়ই সে যত পালিয়েছে তার ভিতরে কোনো গলদা ছিল। প্রিয় দর্শক, একটা মানুষ যতটা ভালো ঠিক ততটাই ভিতরেতে হয়তো খারাপ, আমাদের হয়তো যখন থাকে তখন আমরা বুঝতে পারি না। ব্যারিস্টার সুমন কি এমন খারাপ কাজ করেছে, কি এমন অন্যায় কাজ করেছে তার দেশ ছাড়তে হলো? প্রিয় দর্শক, উনি কিন্তু বড় গলা করে বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী কখনো যাবে না, আমার নেত্রী যেতে পারে না এবং আমিও যাব না। কেন এই সাধারণ জনগণকে কষ্ট দিয়ে তারা চলে গেল এবং বাংলাদেশে যাকে রেখে গেল তার সন্তানদেরকে, তাদের ভাই ব্রাদারকে, তাদের এখন কি অবস্থা হবে? মা বিহীন যেমন সন্তান থাকে, বাবা পিতাবিহীন যেমন সন্তান থাকে, এতিম ছেলেদের মতো করে থিয়ে তারা চলে গেছে। তারা যদি এই দেশে মারা যেত সেটাও সাধারণ জনগণ মেনে নিত, মনে বুঝ দিত। এখন কিন্তু অনেকেই কান্নাকাটি করে, অনেকেই কষ্টে আছে কিন্তু প্রকাশ করতে পারে না। কেন আপনি এই কাজটা করলেন? আপনি আপনার ভুলের প্রায়শ্চিত্ত দিলেন এই সাধারণ জনগণকে কষ্ট দিয়ে। ব্যারিস্টার সুমন ভাই কি বলেছিল, পালানোর সময় কি বলেছে এবং কেন পালিয়ে গেছে, চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি, তারপরে আপনারা হয়তো বুঝতে পারবেন কিসের জন্য এই দেশ ছেড়ে চলে গেছে, জন্মভূমি ছেড়ে চলে গেছে। এই প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়া এই চোর যারা, এই চোরগুলা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিসিএস কর্মকর্তা বা বিভিন্ন হিসাবে বসে আছে, তাদেরকে তড়িৎ তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে। সবচেয়ে বড় চোর দুর্নীতিবাজ কোটাটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বড় কোটা। এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে সব জিনিস সুবিধা আমরা পাইতাম। কিন্তু এইখানে যে কারণে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি, আপনারা অনেকেই দেখেছেন কয়েকটা ইস্যু খুবই আলোচিত বাংলাদেশে এখন চলতেছে। এর মধ্যে একটা বড় ইস্যু হচ্ছে গিয়ে যে প্রশ্নপত্র ফাঁসের সাথে পিএসসির দেখা যাচ্ছে যে উপসহকারী সহ এবং পিএসসির চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার সৈয়দ আবেদ আলী, তারা ধরা পড়েছেন। সৈয়দ আবেদ আলী সাহেবের স্টেটমেন্ট আমি দেখলাম, দেখে উনি বলছেন যে এই প্রশ্নপত্র ফাঁসের যে টাকাটা ইনকাম করছেন এটা নাকি আল্লাহর রাস্তায় ব্যয় করছেন। মানে এর চেয়ে দুঃখজনক আর এর চেয়ে এরকম দেশ আমি পৃথিবীর কোথাও দেখি নাই যে 2 নম্বরের টাকা উনি সগৌরবে বলছেন যে এটা উনি আল্লাহর রাস্তায় খরচ করছেন। এটা আমরা হয়তো ফান হিসাবে নিচ্ছি, কিন্তু আজকে যে কারণে আসছি, আমার কাছে মনে হয়েছে যদি একজন সংসদ সদস্য হিসাবে আমার বলার সুযোগ ছিল যদি পার্লামেন্ট থাকতো। পার্লামেন্ট যেহেতু নাই, এটা আমার বলার সুযোগ আপাতত আমি পার্লামেন্টে পাচ্ছি না। পার্লামেন্ট যখন হবে তখন হয়তো আমি এটা বলতে পারবো। এখন আমি একজন ব্যারিস্টার হিসাবে আমার বিভিন্ন আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আমার আছে। এখানে পিএসসির চেয়ারম্যান সাহেবের ড্রাইভার, উনি প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত, এর মধ্যে উপসহকারীও আছেন। তো উনি ড্রাইভার থাকাকালীন সময়ে পিএসসির চেয়ারম্যান অনেকেই ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে পিএসসির চেয়ারম্যানরা যারা যারা ছিলেন তারা এই দায় এড়াইতে পারেন কিনা, তারা এটার সাথে যুক্ত ছিলেন কিনা। এখন আমার ড্রাইভার আমার যদি ব্যবসাপাতি করে অথবা ড্রাইভারের মাধ্যমে ওনারা টাকা নিয়েছেন কিনা, এটা ভালোভাবে দেখতে হবে। কারণ ড্রাইভারে ধরার পর যদি এটা ধামাচাপা পড়ে যায়, আরে ড্রাইভার করছে, এটা বুঝেন না, হয় অনেক সময় এইগুলা বলে কিন্তু চাপা দেওয়ার একটা প্রক্রিয়া থাকতে পারে। এইটা আমার মনে হয়েছে যে এটা সরকারের দেখতে হবে। সেকেন্ড হচ্ছে কি, যে কারণে আমি মেইনলি আমার কাছে মনে হয়েছে যে এই প্রশ্নপত্র ফাঁসের কারণে সেই 33তম বিসিএস থেকে না 33তম বিসিএস থেকে 46 পর্যন্ত এই পর্যন্ত উনার মাধ্যমে অনেকেই সরকারি চাকরি পেয়েছেন, বিসিএস কর্মকর্তা হয়েছেন এই প্রশ্নপত্র ফাঁস করার মধ্য দিয়ে। তাইলে উনি যেহেতু ধরা পড়েছেন, তাইলে এখন যারা তদন্ত করতেছেন তাদের মেইন কাজ হবে
এই প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়া এই চোর যারা, এই চোরগুলা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিসিএস কর্মকর্তা বা বিভিন্ন হিসাবে বসে আছে, তাদেরকে ত্বরিত তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমিও তো বলি মাঝে মধ্যে, অনেক সরকারি কর্মকর্তা, ইভেন ডিসি, ধরেন অনেক বড় বড় কর্মকর্তা, এদের কথাবার্তা আমার শুনলে মনে হয় যে আরে এত ইনকম্পিটেন্ট একটা লোক ডিসি হয় কিভাবে, একটা ইনকম্পিটেন্ট একটা লোক ইয়নো হয় কিভাবে। আমি যখন দেখি তখন আমার হিসাব মিলে না। এখন আইসা ওই সৈয়দ আবেদ আলীর মাধ্যমে আমার কিছু হিসাব মিলতেছে। তাইলে এই চোরগুলা ওই বিভিন্ন ভাবে ছড়াই পড়ছে। শুনেন, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধীরা যে যে জায়গায় থাকে আমরা খুঁজে বের করি, এদেরকে দায়িত্ব দেই না। এদের সেই এই চোরগুলা কি কোনো অংশে কম? এরা সারা জীবন দেশটারে লুটতে খাবে। আরে এই আবেদ আলী তো চলে যাচ্ছে, আবেদ আলীর তো আর কোনো অসুবিধা নাই, যা বানানোর বানাই ফেলছে। আর এই যে আপনার ডাসার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছিল, আল্লাহ বাঁচাইছে ডাসার মানুষের, যে এই যে মাদারীপুর না এটা, হ্যাঁ এই কালকিনি না তো আবার কালকিনির পাশে। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন, আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।